আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে। আজকে আমরা ক্লাস করব পারিভাষিক শব্দের উপর। এবং আজকের ক্লাসটা এতদিন পর্যন্ত যত ক্লাস নিয়েছি তার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে সহজ টপিকের উপর নেওয়া ক্লাস, এবং খুব সম্ভবত এর পরেও যত ক্লাস তোমাদেরকে আমি নিব সবগুলোর মধ্যে এটাই সবচেয়ে সহজ টপিক। সো আশা করি আজকে যে ক্লাসটা এটা করতে তোমাদের অনেক মজা লাগবে এবং অনেক ভালো লাগবে। আজকে আমরা মূলত পারিভাষিক শব্দগুলো কোন বোর্ডে কোনগুলো এসেছে সেগুলো সলভ করার চেষ্টা করব, যাতে করে ওভারঅল বোর্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয় এবং আমরা বুঝতে পারি যে মোর অর লেস এই শব্দগুলো থেকেই বারবার বোর্ডে প্রশ্ন এসে থাকে। আমাকে প্রথমে কমেন্টে লিখে জানাও যে কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো, এবং এই পারিভাষিক শব্দটা আজকে ক্লাসটা অনেক বেশি ইন্টারেক্টিভ হবে বা আমাদের সবারই কিন্তু পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি, সালাম দিচ্ছ সুবর্ণা খান আজমল, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে ক্লাসে জয়েন করার জন্য। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আজকের যেটা ক্লাসটা আবারও বলছি সহজ টপিকের উপর, খুব বেশি বোঝারও কিছু নাই। ইভেন এইটা এক একটা শব্দ কিভাবে ব্যবহার করতে হয়, অর্থাৎ সে বিদেশি শব্দটা যখন বাংলা ভাষায় আসে তখন সেটা কিভাবে ব্যবহৃত হয়, এই জিনিসটাই আমরা মূলত প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব হচ্ছে ঢাকা বোর্ড 2016 কিছু কিছু পারিভাষিক শব্দ সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে তোমরা কমেন্টে লিখে জানাও যে অ্যাটেস্টেশন একটু দ্রুত আগাতে হবে। অন্যান্য ক্লাসে আমরা যেমন এমসিকিউ করি, অপশনস দেই, আজকের ক্লাসটাতে তোমরা আমাকে ঝটপট সঠিক যে উত্তরটা বা মূল শব্দটা বলার পর সঠিক যে পারিভাষিক শব্দটা সেটা একটু কমেন্টে লিখে জানাবা, ঠিক আছে? আচ্ছা, আহ, জেরিন বলছে ব্যাকরণ শেষ করে নির্মিত অংশে গেলে ভালো হতো। অসুবিধা নেই, আমরা সব কিছুই একবারে পড়বো। আচ্ছা, তারপরে দেখি অ্যাটেস্টেশন, এটার এটার অর্থ কি বলো, লিখে জানাও। এটা কিন্তু ঢাকা বোর্ড 2016-তে এসেছে। একবার যেটা বোর্ডে এসেছে সেটা কিন্তু আবারও আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে? অনেকে এখনো সালাম দিচ্ছ আমাকে, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। কেমন আছি জিজ্ঞেস করছো, বেশ ভালো আছি। আচ্ছা, সো অ্যাটেস্টেশন যে শব্দটা, এটার পারিভাষিক শব্দ হচ্ছে প্রত্যয়ন, ঠিক আছে? আবারও বলছি, এটা কিন্তু ঢাকা বোর্ডে 2016 সালে আসা প্রশ্ন। তার মানে তোমাদের যদি ভালো করতে হয় তোমাদের কিন্তু বোর্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এই কারণেই কিন্তু আজকের এই প্র্যাকটিস ক্লাসটা, যেটাতে আমরা মূলত এইটা বোঝার চেষ্টা করব যে কি ধরনের রেঞ্জের বা কি ধরনের ডিফিকাল্টির প্রশ্ন বোর্ড পরীক্ষাগুলোতে এসে থাকে, ঠিক আছে? আচ্ছা, পরের শব্দটা আমরা দেখি। পরের শব্দটা হচ্ছে রেশিও। এখন তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও যে রেশিও শব্দটার বাংলা কি, বা রেশিও শব্দটার পারিভাষিক শব্দটা কি, ঠিক আছে? জেরিন বলছে সত্যায়ন। আচ্ছা, ঠিক আছে, এখন এইটা কমেন্টে জানাও যে রেশিও শব্দটার পারিভাষিক শব্দটা কি, ঠিক আছে? আমি 10 সেকেন্ড টাইম দিই তোমাদের। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এর মধ্যে কয়েকজন সঠিক উত্তর দিয়েছো, তাদের নাম বলি। সিনথিয়া, ইবনাথ, তারপর হচ্ছে আখি, টিনা। তোমরা বলছো যে রেশিও শব্দটার অর্থ হচ্ছে অনুপাত। এক্স্যাক্টলি কারেক্ট। তারপরের শব্দটা দেখি। এটা হচ্ছে ওয়ার ক্রাইম। ওয়ার, ওয়ার মানে কি যুদ্ধ, আর ক্রাইম মানে হচ্ছে অপরাধ। তার মানে এটার বাংলা হচ্ছে, আচ্ছা এটার বাংলা অ্যাকচুয়ালি যুদ্ধাপরাধ হবে যদি ওয়ার ক্রাইম হয়। আর যদি ওয়ার ক্রিমিনাল হয় তখন জিনিসটা হয়ে যাবে কি, তখন জিনিসটা হয়ে যাবে হচ্ছে যুদ্ধাপরাধী, বুঝছো? ক্রাইম আর ক্রিমিনাল এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, তারপরে দেখি এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ শব্দটার অর্থ হচ্ছে, আমরা সবাই জানি, বিনিময়। তার মানে একজনের সাথে আরেকজনের, তার মানে তোমার কাছে আম আছে আর তোমার ছোট বোনের কাছে জাম আছে। তোমার আমটা যদি তোমার ছোট বোনকে দাও আর তোমার ছোট বোন যদি তার জামটা তোমাকে দেয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে বিনিময়, একজনকে আরেকটা দেওয়া। অথবা আরো সহজ উদাহরণ হচ্ছে দোকানে গিয়ে আমরা যখন টাকার বিনিময়ে চিপস কিনি, সেটা হচ্ছে একটা বিনিময়। আমি একটা জিনিস দিলাম, তার বিনিময়ে আমি অন্য একটা জিনিস পেলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে ফোরকাস্ট। ফোরকাস্টের বাংলা কি? একটু কঠিন, যেহেতু দেখি তোমরা পারো কিনা। ফোরকাস্টের বাংলা কি?
ফোরকাস্ট। আচ্ছা, ফোরকাস্টের বাংলা হচ্ছে পূর্বাভাস। এটা মূলত ওয়েদারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মূলত আবহাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তবে কখনো কখনো অর্থনৈতিক অবস্থা কীরকম হবে, জিডিপি কীরকম হবে, বাজেট কীরকম হবে, এইসব বোঝানোর ক্ষেত্রে পূর্বাভাস বা স্লাইটলি কাছাকাছি হচ্ছে ভবিষ্যৎবাণী, এটাকে বলা যায়। ফোরকাস্ট মানে হচ্ছে অনুমান করা, বর্তমান ট্রেন্ড দেখে ভবিষ্যৎকে অনুমান করা, এটা হচ্ছে ফোরকাস্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। আমরা অনেক সময় বলি যে ইলিগাল ইমিগ্রেন্ট, এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা বলি। ঠিক আছে, ইমিগ্রেন্ট শব্দটার মানে কি? ইমিগ্রেন্ট শব্দটার মানে হচ্ছে অভিবাসী। অভিবাসী, অনেক সময় আমরা এই কথাটা শুনেছি না যে অভিবাসী শ্রমিক, আর হচ্ছে অনেক সময় আমরা বলি হচ্ছে যে প্রবাসী। ঠিক আছে, তবে ইমিগ্রেন্টের মানে কিন্তু অভিবাসী, যার মানে হচ্ছে যারা ওখানে থাকেন। প্রবাসী আর অভিবাসী কিন্তু একই না। ঠিক আছে, প্রবাসী মানে হচ্ছে যারা একটা দেশের নাগরিক কিন্তু আরেকটা দেশে গিয়ে কিছু সময়ের জন্য থাকছেন, সেটা চাকরি সূত্রে হতে পারে, পড়ালেখার জন্য হতে পারে, কিছু সময়ের জন্য থাকছেন। আর অভিবাসী হচ্ছে যারা সেখানে মোটামুটি একটা স্থায়ীভাবে থাকার নিয়তেই আছেন, তাদেরকে বলা হয় অভিবাসী বা ইমিগ্রেন্ট। ঠিক আছে, আচ্ছা তারপরে পেজ ওয়ার্ড, এটার মানে হচ্ছে গুপ্ত শব্দ। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, খুব একটা প্রচলিত না, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে কার্গো। কার্গো শব্দটার মানে কি? কার্গো শব্দটার অর্থ হচ্ছে মাল। তো ওই যে আমরা দেখি না কার্গো ট্রেন, এটাকে বলা হয় তখন মালবাহী ট্রেন বা কার্গো জাহাজ, এটাকে আমরা বলি কি মালবাহী জাহাজ। কার্গো প্লেন আছে, কার্গো ট্রেন আছে, কার্গো শিপ আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে ট্র্যাডিশন, এটা তো তোমাদের পারা উচিত। ঠিক আছে, ট্র্যাডিশন দেখি পারো কিনা। ট্র্যাডিশন, ক্লাসের লোক সংখ্যা এত কম কেন? আজকে তো একটা ছুটির দিন, লোক সংখ্যা তো আরো বেশি হওয়া উচিত, নাকি সবাই মিলে বসে বসে অ্যাসাইনমেন্ট করছো? আচ্ছা, ট্র্যাডিশন শব্দটার মানে হচ্ছে ঐতিহ্য। ট্র্যাডিশন শব্দটার মানে কি? ট্র্যাডিশন শব্দটার মানে হচ্ছে ঐতিহ্য। তারপরে ডোনার, এর মানে হচ্ছে দাতা। ওই যে ডোনার ফাউন্ডেশন থাকে না, মনে করো অনেক সময় ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে আমরা ডোনেশন চাই, অনেক সময় জাপানের জাইকার কাছ থেকে আমরা ডোনেশন চাই। এরকম যারা আছে, যে সকল অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন আছে, তাদেরকে বলা হয় ডোনার বা দাতা, যারা মূলত কোনো কিছু একটা করার জন্য টাকা দেয়। তারপরে হিউম্যানিটি। হিউম্যানিটি শব্দটার মানে তোমাদের পারা উচিত, এটা দেখি তোমরা একটু লিখে জানো। হ্যাঁ, মনুষ্যত্ব বলছে অনেকে, খান আজমল, তারপর মেহেদি হাসান, অনেকে বলছে মনুষ্যত্ব, মানবতা বলছে অনেকে। হ্যাঁ, এটার হিউম্যানিটির অর্থ মানবতা এবং মনুষ্যত্ব দুটোই হবে, বোথ অফ দেম আর কারেক্ট। তারপরে বন্ড। বন্ড শব্দটার মানে কি বলো তো? এটা কিন্তু জেমস বন্ড না, ঠিক আছে, 007 না। বলো বন্ড শব্দটার মানে কি? আখি বলছে বন্ধন। এখন থেকে সবার আগে যে সঠিক উত্তর দিবে তারটাই নেওয়ার চেষ্টা করব। এইখানে বন্ড শব্দটার অর্থ মুচলেকা বোঝায়। ঠিক আছে, আচ্ছা এইখানের অর্থটা বন্ধনও হয়, আমি এটাও একটু লিখে দেই। ঠিক আছে, তো এখন তোমরা জিজ্ঞেস করতে পারো ভাইয়া বন্ধন তো বুঝলাম, বন্ডের অর্থ বন্ধন তো বুঝলাম, মুচলেকা জিনিসটা কি, এটা একটু তোমাদেরকে বোঝাই। হ্যাঁ দেখো, অনেক সময় আমরা বলি না যে বন্ড সাইন করতে হয়েছে, এই কাজটার জন্য বন্ড সাইন করতে হয়েছে। বন্ড বলতে, মুচলেকা বলতে বোঝানো হয়, মনে করো যে তুমি মনে করো তুমি তোমার এলাকায় মারামারি করেছো, এই জন্য তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে মারামারি করার জন্য, জনশৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর জন্য তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন পুলিশ তোমাকে থানায় নিয়ে যাওয়ার পরে পুরো অবস্থা ব্যবস্থা বিচার বিবেচনা করে তারা দেখলো যে তোমার যা বয়স, তোমাকে যদি তোমার এগেনস্টে যদি এখন একটা মামলা দায়ের করা হয়, তোমাকে এই মামলার ঘানি টানতে হবে সারা জীবন। ঠিক আছে, তো একটু মানবিকতা দেখিয়ে বা একটু হিউম্যানিটি দেখিয়ে তারা যেটা বললো সেটা হচ্ছে ঠিক আছে, তোমার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হবে না, কিন্তু তোমার অভিভাবককে এটার একটা মুচলেখা দিতে হবে। মুচলেখা মানে হচ্ছে রিটেন দিতে হবে, যে পরবর্তীতে আর যদি আমার ছেলে এই ধরনের কোনো কর্মকাণ্ড করে,
তাহলে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো সিদ্ধান্ত নেবে সেটা তারা মেনে নিতে বাধ্য থাকবেন। এই ধরনের বন্ড সাইন করতে হয়। আমাদের স্কুলে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টেস্ট পরীক্ষায় ফেল করলে এই ধরনের মুচলেখা নেওয়া হতো, যে অভিভাবকদের কাছ থেকে এই ধরনের মুচলেখা নেওয়া হতো যে তার সন্তান যদি টেস্টের পরে আরেকটা পরীক্ষা দিতে দেওয়া হবে, আরেকটা মডেল টেস্ট দিতে দেওয়া হবে, সেটাতেও যদি ভালো করতে না পারে তাহলে তাকে এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না, এবং তখন কোনো ধরনের তদবির তারা করবেন না, এই মর্মে তাদের একটা রিটেন বন্ড সাইন করতে হতো। তার মানে হচ্ছে তাদের একটা মুচলেখা দিতে হতো। আচ্ছা, আশা করি মুচলেখার ব্যাপারটা তোমরা বুঝেছো। এরপরে দেখি, তারপরে মিউজিয়াম। মিউজিয়াম শব্দটার মানে কি আমরা সবাই জানি, এটার জন্য আর অর্থের জন্য তোমাদের লেখার জন্য অপেক্ষা করে লাভ নাই। মিউজিয়াম শব্দটার অর্থ হচ্ছে জাদুঘর। তারপরে স্টক মার্কেট, বলো তো এটা কি হবে, পারো কিনা? আচ্ছা, স্টক মার্কেটটা পারছো? কই? শেয়ার বাজার। আচ্ছা, হ্যাঁ, স্টক মার্কেটের পারিভাষিক শব্দটা হচ্ছে শেয়ার বাজার, কিন্তু ঘটনা হলো এই যে শেয়ারটা, এই শেয়ারটাও কিন্তু একটা ইংরেজি শব্দ, ঠিক আছে? শেয়ার বাজার, যাই হোক, এটাই আমরা এভাবে বাংলা ভাষায় ব্যবহার করি। তো আমাকে একটু তোমরা কমেন্টে লিখে জানাও, এই যে একটা প্র্যাকটিসের মাধ্যমে আগাচ্ছি, এটা তোমাদের কাছে কেমন লাগছে? এইভাবে আমরা পড়াটা আগাবো, নাকি হচ্ছে তোমাদেরকে একদম একবারে সবগুলো মূল শব্দ পারিভাষিক শব্দ দিয়ে দিব, তারপর হচ্ছে আমি রিডিং পড়বো? কিভাবে আগালে তোমাদের জন্য ভালো হয় আমাকে একটু কমেন্টে তোমরা লিখে জানাও, ঠিক আছে? দেখি তোমাদের কিভাবে ক্লাস করতে ভালো লাগে, সেভাবেই ক্লাস নেওয়ার আমি চেষ্টা করব। আচ্ছা, জেরিন বলছে অনেক ভালো, জয়ী বলছে অনেক ভালো। তারপর আচ্ছা, এইভাবেই ভালো। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এইভাবেই ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন আমরা সলভ করব রাজশাহী বোর্ড 2016-র কিছু প্রশ্ন। রাজশাহী বোর্ড 2016, যেখানে আমরা আরো কিছু শব্দের উত্তর খোঁজার চেষ্টা করব, দেখি পারি কিনা। পোস্টাল, পোস্টাল শব্দটার মানে কি বলো তো? আচ্ছা, পোস্টাল শব্দটার মানে বোঝা হচ্ছে ডাক সংক্রান্ত, ঠিক আছে? ওই যে আমরা বলি না পোস্টাল কোড, এইরকম আর কি ব্যাপারটা, এটাকে বলা হয় ডাক সংক্রান্ত। এই ডাক কিন্তু কাউকে ডাকা না, এদিকে আয়, এই ডাক কিন্তু সেই ডাক না, এই ডাক বলতে হচ্ছে ডাক বিভাগ বোঝায়, ঠিক আছে? মানে হচ্ছে পোস্ট অফিস বোঝায় আর কি। আচ্ছা, তারপরে ডায়ালেক্ট, এইটা কিন্তু খুবই চমৎকার একটা ইংরেজি শব্দ, ডায়ালেক্ট। ডায়ালেক্টের বাংলা কি বলো তো? ডায়ালেক্টের বাংলা হচ্ছে, বলে দিব না তোমরা নিজের উত্তর লিখবা? দেখি ডায়ালেক্ট পারো কিনা। 10 সেকেন্ড টাইম দেই। 1, 2, আচ্ছা, তার মধ্যে জেরিন বলে ফেলেছে উপভাষা, হাসান জুবাইর বলছে উপভাষা। ঠিক আছে, তো ডায়ালেক্টের পারিভাষিক শব্দ হচ্ছে উপভাষা। এটা একটু বোঝাই উপভাষা কোনগুলো। মনে করো যে বাংলা অঞ্চলে বা বাংলা ভূখণ্ডে অবস্থিত, যেই বাংলা অঞ্চলে বা বাংলা ভূখণ্ডে ভূখণ্ডে অবস্থিত অন্যান্য যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে, সেটা হতে পারে চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা, সিলেটের ভাষা, খুলনার ভাষা, বরিশালের ভাষা। এই যে ভাষাগুলো রয়েছে, যেগুলো মূলত বাংলা ভাষারই এক একটা অংশ বা বাংলা ভাষারই এক একটা সাব ল্যাঙ্গুয়েজ, সেগুলোকে আমরা ডায়ালেক্ট বা উপভাষা বলতে পারি, ঠিক আছে? তারপরে দেখি, এমডি সাগর খুবই বুদ্ধিমান, বলে যে কমেন্ট দেখে বললাম উপভাষা। আচ্ছা, কপিরাইট, কপিরাইট মানে কি? কপিরাইট, বাবারে, জেরিন বলছে গ্রন্থ সত্য, কঠিন শব্দ। এখানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে লেখার সত্য, ঠিক আছে? আমরা এখানে এটাকে বলতে পারি লেখার
সত্য। তারপরটা বাই ইলেকশন। আয়েশা সিদ্দিকা বলছে চুরি করা না, কপিরাইট ভায়োলেশন হচ্ছে চুরি করা, কপিরাইট তো চুরি করা না। লেখা সত্য, লেখো সত্য, লেখা সত্য, এনিথিং ইজ কারেক্ট। এখন তোমরা পরেরটা বলো, বাই ইলেকশন মানে কি? আখি বলছে নির্বাচন দ্বারা। আচ্ছা, এইটার মানে হচ্ছে উপনির্বাচন। উপনির্বাচন কি তোমরা বুঝো? উপনির্বাচন মানে হচ্ছে, মনে করো একটা প্রধান নির্বাচন তো হয়, মানে মনে করো যে একটা জাতীয় নির্বাচন হয়েছে, ঠিক আছে, জাতীয় নির্বাচন হওয়ার পরে একজন মানুষ মনে করো এমপি হয়েছে বা কোন একটা পোস্টে সে নির্বাচিত হয়েছে, কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে কোনো কারণে তার আসনটা শূন্য হয়, এটা অনেক কারণে আসন শূন্য হতে পারে, তিনি মারা যেতে পারেন, এটা একটা ব্যাপার হতে পারে, তিনি অবসর গ্রহণ করতে পারেন, এটা একটা ব্যাপার হতে পারে, তারপর এমন হতে পারে যে তিনি অসুস্থ হয়ে গেছেন, ঠিক আছে, যে অনেক দিন ধরে সংসদে যেতে পারছেন না, এই রকম যদি ব্যাপার হয়, তার আসন যদি শূন্য হয়, তখন ওই আসনে আরেকটা নির্বাচন হলে সেটাকে বলা হয় উপনির্বাচন। তারপরে সেন্সাস। সেন্সাস, সেন্সাস মানে কি বলো তো? সেন্সাস, সেন্সাস মানেই পারা উচিত, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, মানে অনেক সময় আমাদের লাগে। সবার আগে সুমাইয়া জাহা সিনথিয়া বলছে আদম শুমারি, জেরিন বলছে শুমারু, তনয় তামজিদ বলছে আদম শুমারি, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে আদম শুমারি। বানানটা রস্বইকার দিয়ে হবে, এটা একটু মনে রাখবো। সাবসিডি আর একটা ইম্পর্টেন্ট শব্দ, বেশ মানে ইন্টারন্যাশনালি পলিটিক্যালি ইউজড এরকম কিছু শব্দ দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2016-তে এসেছে, যেগুলো তোমাদের হায়ার স্টাডি যদি তোমরা ইন্টারন্যাশনাল রিলেশনস, ইকোনমিক্স এসবে করো অনেক অনেক লাগবে। তো আগেই একটু অর্থগুলো জেনে রাখি, তাহলে পরবর্তীতে যে ইংরেজি আর্টিকেলগুলো সেগুলো পড়ার সময় অন্য পদ্ধতির চেয়ে তোমরা অবশ্যই অবশ্যই এগিয়ে থাকবে। এখন বলো সাবসিডি মানে কি? ভর্তুকি, ভর্তুকি, হ্যাঁ ঠিক আছে, সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি। ইয়াস, সাবসিডি শব্দটার অর্থ হচ্ছে ভর্তুকি। ভর্তুকি জিনিসটা কি এটা একটু বোঝাই। সেটা হচ্ছে, মনে করো একটা সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল, ফর এক্সাম্পল তেলের দাম ছিল মনে করো 100 টাকা লিটার। তো তখন সরকার যেটা করতো, 100 টাকা লিটার যদি তেলের দাম হয়, তাহলে দেখা যাবে যে সব কিছুরই দাম বেড়ে যাবে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাবে, সার মানে চাষের জন্য যে মেশিন চালাতে হয়, ইঞ্জিন চালাতে হয়, জেনারেটর চালাতে হয়, বিভিন্ন জায়গায় কলকারখানায় সব জায়গায় দাম বেড়ে যাবে, অর্থাৎ ওভারঅল একটা প্রাইস হাইক দেখা যাবে। এই কারণে সরকার এই রকম সিচুয়েশনে যেটা করে, সরকার হচ্ছে ভর্তুকি দেয়। তার মানে হচ্ছে 100 টাকায় ইন্টারন্যাশনাল মার্কেট থেকে তেল কিনে সরকার যেটা করে সেটা হচ্ছে সেই তেলটাই আবার বাংলাদেশের ইন্টারনাল মার্কেটে 60 টাকায় বিক্রি করে, অর্থাৎ 40 টাকা করে পার লিটারে সরকার হয়তো বা ভর্তুকি দেয় বা সাবসিডি দেয়। এটাকে বলা হয় কি? সাবসিডি বা ভর্তুকি। আচ্ছা, তারপরে দেখি ক্যাবিনেট। ক্যাবিনেট শব্দটার মানে কি? ক্যাবিনেট শব্দটার মানে হচ্ছে মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ, আমরা কিন্তু বানান পড়ার সময় একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে মন্ত্রী বানানটা দীর্ঘইকার দিয়ে, কিন্তু মন্ত্রী পরিষদ বানানটা হ্রস্বইকার দিয়ে। তারপরে স্যাবোটেজ, এইটা তোমরা যদি রকিব হাসানের 3 গোয়েন্দা পড়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের পারার কথা। স্যাবোটেজ মানে কি? স্যাবোটেজ মানে কি বলো তো? স্যাবোটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত। তার মানে হচ্ছে ভিতরে কিছু একটা কারচুপি করা, বুঝছো? মানে মনে করো যে একটা প্লেনের মধ্যে ইঞ্জিনে যদি তুমি ইন্টেনশনালি কোনো কারচুপি করে দাও, ইঞ্জিনের ভিতরে ইন্টেনশনালি যদি কোনো ঝামেলা করে দাও যাতে প্লেনটা ক্র্যাশ করে, তখন সেটাকে বলা হয় স্যাবোটেজ। আচ্ছা, তারপরে হ্যাঁ, সুন্দর অর্থ বলেছে হচ্ছে জান্নাতুল অর্ণা, বলছে নাশকতা। হুম, বেশ চমৎকার। লিজেন্ড, আমরা তো এই শব্দটা তো ব্যবহার করতে করতে একদম পচাই ফেলছি। লিজেন্ড, লিজেন্ড, এভরিওয়ান ইজ লিজেন্ড। এমনকি একটা গানও বের হয়েছিল কিছুদিন আগে লিজেন্ড নামে। লিজেন্ড মানে কি? পারো লিজেন্ড মানে কি? লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, ঠিক আছে, আমরা বলি না যে কিংবদন্তির মৃত্যু নাই। আচ্ছা, অনেকেই পেরেছো, জয়ী, ফারজানা ইয়াসমিন, জেরিন, তনয়, ফেরদৌসি বেগম, অনেক ধন্যবাদ। তারপর লিয়েন, এটা পারবা?
হ্যাঁ, আমি তো জানি যে অনেক বন্ধুরা অনেক বুদ্ধিমান, ডিকশনারি দেখে দেখে উত্তর দিচ্ছ। তারপরেও দাও, সমস্যা নাই, ডিকশনারি অ্যাটলিস্ট ডিকশনারি সার্চ করা তো শিখছো, এটা এটা যদি এই ক্লাসের লার্নিং হয় খারাপ না, শিখো তোমরা। তারপরও তোমরা এই অর্থগুলো জানো, এগুলো আবারও বলছি এগুলো কিন্তু পরীক্ষায় আসা শব্দ, ঠিক আছে? তার মানে এই ধরনের এই স্ট্যান্ডার্ডের প্রশ্নই কিন্তু পরীক্ষায় আসে, এগুলো পারতে হবে। আচ্ছা, এমডি সাগর বলছে লিজেন্ড হিরো আলম। আচ্ছা, ও কি করে লিজেন্ড হলো? লিয়েন শব্দটার মানে হচ্ছে পূর্ব শর্ত, ঠিক আছে? লিয়েন মানে হচ্ছে পূর্ব শর্ত। লিপ ইয়ার, এইটা পারো? লিপ ইয়ার মানে কি? লিপ ইয়ার মানে হচ্ছে যেই বছরগুলোতে দেখা যায় যে দিনটা 366 দিন হচ্ছে, সেই বছরগুলোকে আমরা বলি লিপ ইয়ার, সেই বছরগুলোকে আমরা বলি লিপ ইয়ার। এই তো সবাই পেরেছো। লিপ ইয়ারের অর্থ হচ্ছে অধিবর্ষ, অধিবর্ষ। তারপর হচ্ছে বেইল। আমরা গ্যারেথ বেলকে চিনি, এই বেল কিন্তু সেই বেল না, গ্যারেথ বেলের নামের বানান কিন্তু BALE, বেল, ঠিক আছে? গ্যারেথ বেল। আর এটা হচ্ছে বেল, BAIL, বেল। বেল মানে কি বলো? তোমাদের ক্লাসে বন্ধু সংখ্যা অনেক কম হলেও যারা আছো তারা কিন্তু বেশ অ্যাটেন্টিভ, এটা কিন্তু অ্যাটলিস্ট ভালো একটা ব্যাপার। হ্যাঁ, অনেকেই জামিন বলছো, কে যেন বললো পরিমণির জামিন, না বেল মানে পরিমণির জামিন না, বেল শব্দের অর্থ হচ্ছে শুধু জামিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি হোস্টেজ। হোস্টেজ মানে কি বলো তো দেখি, হোস্টেজ মানে কি? জামিনের কাছাকাছি একটা শব্দ, মানে আমিন না, জামিন খানের ভাই আমিন খান না। হোস্টেজের যে অর্থটা সেটা সেটার মধ্যেও জামিনের দুইটা দুইটা অক্ষর আছে। বলো দেখি। ইয়াস, জেরিন বলতে পেরেছে, জেরিন বলেছে জিম্মি, জেরিন বলতে পেরেছে জিম্মি। বন্যা বলছে ঐতিহ্য। তাই হেরিটেজ না তো বন্যা, এইটা সরি বান্না, হেরিটেজ বলি নাই কিন্তু হোস্টেজ বলেছি। ওরে বাবা, আরেকজন হাইড্রা ভালগারিস বলছে বিমান বালা। হোস্টেজ শব্দটার মানে হচ্ছে জিম্মি, তার মানে মনে করো একটা ব্যাংক লুট করতে গেছে একদল ডাকাত, তারা বের হওয়ার সময় চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে, এখন বের হওয়ার উপায় কি? মনে করো একজনকে এভাবে ধরে, মনে করো এই যে একজনকে এভাবে ধরছে, ঠিক আছে, ধরে তার মাথায় পিস্তল ধরে তাকে নিয়ে হেঁটে হেঁটে বের হচ্ছে, ঠিক আছে? আমরা এটা ডন সিনেমায়ও দেখেছি যে শাহরুখ খান কাকে যেন এভাবে নিয়ে বের হয়, লারা দত্ত না কাকে যেন এভাবে নিয়ে পুলিশের কাছ থেকে নিজেকে রক্ষা করে। তার মানে হচ্ছে বলে যে তার কাছে আসলে বা অস্ত্র ফেলে না দিলে এই যে হোস্টেজ আছে তাকে মেরে ফেলবে, এরকম এরকম সিচুয়েশনে পুরে দেখা যায় যে একটু ছাড় দেয় যে ভাই ঠিক আছে, তুই তুই পালা, এই যাকে সাথে নিয়েছিস ওকে রেখে যা। তো যাকে ধরে এইভাবে ধরে পিস্তল ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাকে বলা হয় হোস্টেজ বা জিম্মি। আচ্ছা, তারপরে ফোনেটিক্স। ফোনেটিক্স শব্দটার মানে তোমাদের পারার সম্ভাবনা খুবই কম, আমি বলে দিই। ফোনেটিক্স শব্দটার মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব। ফোনেটিক্স শব্দটার মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব, ঠিক আছে? তারপরে এরপরে আমরা কুমিল্লা বোর্ড 2016 দেখবো। এরপরে আমরা দেখবো কি কুমিল্লা বোর্ড 2016-তে কোন কোন পারিভাষিক শব্দগুলো এসেছে। আর্কিটেকচার, অনেক শোনা একটা শব্দ, অনেক সময় আমরা আর্কিটেকচারকে আর্কিটেক্ট বলে ফেলি, আর্কিটেক্টকে আর্কিটেকচার বলে ফেলি, ঠিক আছে? যদি তো একটা নাটকে দেখেছিলাম, নায়ককে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন, তার কথা বলা হচ্ছে যে আর্কিটেকচার, সে বলেছে যে আমি আর্কিটেক্টে পড়ালেখা করেছি, ঠিক আছে? আচ্ছা, এটার অর্থ হচ্ছে স্থপতি। অনেকে বলছে প্রকৌশলী, প্রকৌশলী মানে কিন্তু ইঞ্জিনিয়ার, ঠিক আছে? স্থপতি হবে, আর্কিটেকচার হচ্ছে স্থপতি। আচ্ছা, এইখানে তোমাদের জন্য আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে এইখানে বেসিক্যালি এইটা কিন্তু আসলেই স্থাপত্য বিদ্যা হবে, ঠিক ঠিক আছে? যেটা নিয়ে আমরা কথা বলছিলাম মূলত, স্থাপত্য বিদ্যা, ঠিক আছে? ডান। বুদ্ধিমানরা বাকিগুলো দেখে ফেলেছে। যাই হোক, বুকলেট শব্দটার মানে কি এবার বলো, বুকলেট।
বুকলেট শব্দটার অর্থ হচ্ছে পুস্তিকা, ঠিক আছে? বুকলেট শব্দটার অর্থ হচ্ছে পুস্তিকা, ছোট বই বোঝায়। ডেড ডিড অফ গিফট, ডিড অফ গিফট মানে কি? চিরকুট আয়েশা সিদ্দিকা বলছে হ্যাঁ সেটাও হয়, তবে পুস্তিকাটাই বেশি এক্সাক্ট। বলো, ডিড অফ গিফট এটার মানে কি? এটার মানে হচ্ছে দানপত্র। ডিড অফ গিফটের মানে হচ্ছে দানপত্র। তারপরে ইথিক্স, ইথিক্স মানে কি? আজকের ক্লাসটা বাংলা এবং ইংলিশ দুইটাই, ঠিক আছে? আজকের ক্লাসটাকে তোমরা বাংলা ক্লাসও বলতে পারো, ইংলিশ ক্লাসও বলতে পারো। বাসায় এইটা দিয়ে বুদ্ধি খাটায় বলতে পারো যে আজকে বাংলা আর ইংলিশ দুইটা ক্লাস করছি, ঠিক আছে? বাসায় মনে করো যে ব্যাপক পড়ালেখা হয়েছে আজকে সকাল থেকে। তো ইথিক্স মানে কি বলো? হাসান জুবাইর বলছে শ্বেতপত্র। বাপরে বাপ, এ কি? এটার বাংলা হচ্ছে নীতিবিদ্যা। ইথিক্সের বাংলা হচ্ছে নীতিবিদ্যা। তারপরে রিফিউজি, অনেক শোনা একটা শব্দ, দেখি বাংলা পারো কিনা। অনেক সময় কিন্তু এমন হয় আমরা একটা শব্দ এত বেশি ইংরেজি ব্যবহার করি যে ওটা বাংলাটাই আমরা ভুলে যাই, বাংলাটাই আমাদের আর মনে থাকে না। দেখি রিফিউজি পারো কিনা। শেরুজ্জামান বলছে উদ্বাস্তু। শরণার্থী, হ্যাঁ এটার সঠিক হচ্ছে উদ্বাস্তু। তোমরা তো একটা বানান ঠিক করার সময় বাকিগুলো দেখে নাও, এটাই হচ্ছে বিপদ। সতত হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ এবার ঠিক আছে, উদ্বাস্তু বানান। ইন্টারিম, ইন্টারিম মানে কি? ইন্টারিম, ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন, অন্তর্বর্তীকালীন, ঠিক আছে? মাইগ্রেশন মানে বলো, মাইগ্রেশন। মাইগ্রেশন মানে হচ্ছে, সহজ বাংলা বলো মাইগ্রেশনে, দেখি পারো কিনা। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা তো কঠিন, তোমরা সহজ বাংলাটা পারো কিনা দেখি। মাইগ্রেশনের সহজ বাংলা হচ্ছে অভিবাসন হতে পারে, দেশান্তর হতে পারে, অভিবাসনটাই আমরা নেই, হ্যাঁ। আচ্ছা, প্রব্রজনন, এটা বেশ কঠিন একটা শব্দ, এটা আমরা না বলি, এটা আমরা আয় হায় অভিবাসন বলি। ভিটা কই গেল? এই যে ঠিক আছে, এবার অভিবাসন। ওয়ার ক্রিমিনাল দেখেছো, এক বোর্ডে কিন্তু কোশ্চেন রিপিট হয়, দেখেছো ওয়ার ক্রিমিনাল, এখানে যুদ্ধাপরাধী আছে। ওকে, মিসকন্ডাক্ট এটার মানে কি বলো? মিসকন্ডাক্ট এটার মানে কি? মিসকন্ডাক্টের মানে হচ্ছে অশোভন আচরণ, অশালীন আচরণ, তার মানে কারোর সাথে খারাপ ব্যবহার করা, এটাই হচ্ছে মূলত মিসকন্ডাক্ট করা, এটাই হচ্ছে মিসকন্ডাক্ট করা। তারপরে প্যারোল, অনেক সময় আমরা বলি যে তিনি প্যারোলে মুক্তি নিয়ে বের হয়েছেন, প্যারোল, প্যারোলে জামিন নিয়ে বের হয়েছেন। বলো প্যারোল মানে কি? জেরিন সুন্দর উত্তর দিয়েছে অসদাচরণ, ঠিক আছে। সিনথিয়া খারাপ ব্যবহার বলছে, সেটাও ঠিক আছে। বলো প্যারোল মানে কি? প্যারোল, প্যারোল শব্দের মানে হচ্ছে বন্দির শর্তাধীন মুক্তি। তার মানে হচ্ছে মনে করো একটা শর্ত দেওয়া হলো যে মুক্তি দিলাম, জামিন দিলাম, ঠিক আছে, কিন্তু দেশ ত্যাগ করা যাবে না, এটাকে বলা হয় প্যারোলে মুক্তি। বা হচ্ছে বলা হয় যে হাজিরা দিয়ে যেতে হবে প্রতি সপ্তাহে, তুমি যে দেশে আছো বা তুমি যে এই জায়গাতেই আছো, তোমার থানায় এসে হাজিরা দিয়ে যেতে হবে, বুঝছো? আচ্ছা, তারপর এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ কি হবে? এক্সিকিউটিভ
অনেক ব্যবহৃত একটা শব্দ এক্সিকিউটিভ, দেখি পারো কিনা। নির্বাহী, এক্স্যাক্টলি, অনেক অনেক ভালো উত্তর দিয়েছো, নির্বাহী। তারপরে জাস্টিস, জাস্টিস অর্থ তো আমরা পারি, জাস্টিস মানে হচ্ছে আমরা বিচারপতি বলি, ঠিক আছে, বলা হয় না যে জাস্টিস শাহাবুদ্দিন, তার মানে হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন, বাট জাস্টিস দিয়ে ন্যায় বিচারও বোঝায়, এই জন্য ন্যায় বিচারটা তোমাদেরকে একটু লিখে দেই, হ্যাঁ। জাস্টিস দিয়ে ন্যায় বিচারও হতে পারে, আবার কি হতে পারে, বিচারপতিও হতে পারে। ওকে, ডান। তারপরে লিয়েন মানে কি আমরা আগেই জেনেছি, সেটা হচ্ছে পূর্ব শর্ত, এবং তারপরের যে শব্দটা সেটা হচ্ছে অপশন। অপশন মানে কি, অপশন মানে হচ্ছে ইচ্ছা। ইচ্ছা না বলে অপশনকে আমরা কি বলতে পারি বলো তো, একটা ভালো অর্থ বলো, চেঞ্জ করে দেই। অপশনের অর্থ ইচ্ছা, এটা খুব একটা দিতে আমার ইচ্ছা করছে না, অপশনের একটা ভালো অর্থ তোমরা বলো দেখি। অপশন কি বিকল্প হয়? অপশন পছন্দ ইচ্ছা এইটাও ব্যবহার করতে পারি, কিন্তু অপশনকে আমরা যদি বিকল্প হিসেবে ব্যবহার করি তাহলে ব্যাপারটা আরও চমৎকার হয়, সো এটাকে আমরা বিকল্প লিখে দেই। ওকে, ডান। এরপরে চট্টগ্রাম বোর্ড 2016, চট্টগ্রাম বোর্ড 2016, এফিডেভিট, 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 এটা অনেকে হয়তো বা শুনেছি, অনেকে হয়তো বা শুনে নেই, খুব একটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হওয়া শব্দ না, তবে যার প্রয়োজন তার আবার বেশ প্রয়োজন পড়ে, ঠিক আছে। এখন বলো এফিডেভিট পারো কিনা, এফিডেভিট পারো কিনা। মনে করো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এফিডেভিট করেছিলেন, ঠিক আছে। এখন বলো দেখি, একটা হিন্ট দিলাম, এবার বলো। আচ্ছা, এটার অর্থ হচ্ছে হলফনামা। এফিডেভিট মূলত করা হয় কি জানো, এফিডেভিট মূলত করা হয় নাম পরিবর্তনের ক্ষেত্রে। তার মানে মনে করো মাইকেল মধুসূদন দত্তের নাম তো আগে আর মাইকেল ছিল না, তিনি যখন মাইকেল শব্দটা ব্যবহার করা শুরু করেন তখন একটা এফিডেভিট করতে হয়। তার মানে হচ্ছে তার পূর্বেকার যত সকল সার্টিফিকেট আছে, যে সার্টিফিকেটের নামগুলো মেলানো দরকার, সেই সার্টিফিকেটের নামগুলোতেও তিনি মানে মাইকেল মধুসূদন দত্ত এবং মধুসূদন দত্ত দুইজনেই যে একই ব্যক্তি এটা বোঝানোর জন্য একটা হলফনামা তাদেরকে দিতে হয়। আচ্ছা, তারপরে চিফশিপ, এটার মানে কি চিফশিপ? বাবারে বাবা, জেরিন বলছে মুখ্য সচেতক, এবং এটার অর্থ হচ্ছে এই মুখ্য সচেতক। আচ্ছা, চিফশিপের কোনো এছাড়া কোনো পছন্দের শব্দ কি তোমাদের আছে? থাকলে তোমরা সেটা আমাকে বলতে পারো, তাহলে আমরা সেইটা নিয়েই হচ্ছে কাজ করতে পারি। চিফশিপ বলতে মূলত একটা লিডারশিপ বোঝায়, বুঝছো, মানে যে চিফ তার যে কাজটা, তার যে ব্যাপার স্যাপার, এটাকে বলা হয় চিফশিপ, বুঝতে পারছো, তার যে ভাবভঙ্গি, এইটাকে বলে চিফশিপ। আমরা একটু লিখি, হ্যাঁ, সেটা হচ্ছে নেতৃত্বের ধরন, এটা বলা যায়। আবার বলা যায় হচ্ছে নেতৃত্বের কার্যকরণ, এটাও বলা যায়, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে
চিফশিপ বলতে আমরা শুধু নেতৃত্ব বলি, এটা বেটার হয়। এমবার্গো, তারপরে শব্দটা হচ্ছে এমবার্গো। এমবার্গো অনেক সময় দেখা যায় যে একটা দেশ আরেকটা দেশের উপর এমবার্গো দেয়, যেমন হচ্ছে মনে করো অনেক দিন পর্যন্ত ইউএসএ মিয়ানমারের উপর এমবার্গো দিয়ে রেখেছিল। এমবার্গো মানে কি বলো তো দেখি এবার? এমবার্গো মানে কি? এমবার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা। আচ্ছা, জেরিন বলেছে যে এইটা বেসিক্যালি চিফ হুইপ হবে। ঠিক আছে, চিফ হুইপ যদি হয় তাহলে এটা মুখ্য সচেতকই হবে। খুবই অপ্রচলিত একটা বাংলা, এটা আমরা ব্যবহার করি না বললেই বলা চলে। এটা সংসদের একটা পোস্ট, তো সংসদের একটা পোস্ট হচ্ছে চিফ হুইপ। ঠিক আছে, আচ্ছা এখন হোস্টেজ। হোস্টেজের মানে ইতোমধ্যেই জেনেছি, আগেও বলছি যে বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু রিপিট হয়, এই কারণে আমরা জেনে রাখবো এগুলো। মেমোর্যান্ডাম, না এই বানানটাই তো মনে হচ্ছে ভুল। তোমরা কি এইটা সঠিক বানানটা বলতে পারো? মেমোরান্ডাম বানানটা কি? মেমোর্যান্ডাম বানান কি বলো? এটা তো একদম র্যান্ডম একটা বানান হয়ে গেছে, এইটা হবে মেমো র্যান্ডাম, DUM। মেমোর্যান্ডাম, মেমোর্যান্ডাম মানে কি বলো? হ্যাঁ ঠিক আছে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। মেমোর্যান্ডাম শব্দটার অর্থ হচ্ছে স্মারকলিপি। মেমোর্যান্ডাম শব্দটার অর্থ হচ্ছে স্মারকলিপি। তারপরে এক্স রে, এক্স রে শব্দটার মানে কি? এক্স রে শব্দটার মানে হচ্ছে রঞ্জন রশ্মি। রশ্মি, রশ্মি না, রশ্মি হবে। ঠিক আছে, বানানটা ঠিক করে দেই। রঞ্জন রশ্মি। এবার ঠিক আছে। না ঠিক নাই। এইবার ঠিক আছে। এখন আমাকে বলো ওরশিপ শব্দটার বাংলা কি? ওরশিপ, অর্শি শব্দটার বাংলা হচ্ছে পূজা করা। অর্শি শব্দটার বাংলা হচ্ছে পূজা। ঠিক আছে। বন্ড, বন্ড শব্দটার অর্থ আগের আগে একটু আগেই পড়েছি, বলো তো দেখি এখন পারো কিনা। বন্ডের মানে কি? বন্ডের মানে হচ্ছে মুচলেকা। আবার বলছি, বোর্ডে কিন্তু প্রশ্ন রিপিট হয়, এই কারণে আজকে ক্লাসটা সহজ হলেও ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এইখানে আমরা মোটামুটি যা পড়বো, মোটামুটি দেখা যাবে যে 90 থেকে 95% পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো এইখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে আসবে। ঠিক আছে, মানে স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে যেখান থেকে মূলত এক এক বছর প্রশ্ন আসে। কখনো কখনো দেখা হয় যে তার বাইরে একটা দুইটা প্রশ্ন দেওয়া হয়, যাতে করে ওভারঅল যে কন্টেন্ট লিস্ট আছে যেখান থেকে প্রশ্নটা আসে, কন্টেন্ট ব্যাংকটা আছে, ওটা যাতে অল্প অল্প করে বড় হয় বা চেঞ্জ হয়। না হলে দেখা যাবে যে 50 বছর ধরে একই প্রশ্ন আসছে। ঠিক আছে, দেখা যায় যে একটা 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 করে শব্দ বাড়ানো হয়, এবং এইভাবে করতে করতে আস্তে আস্তে করে ওভারঅল যে কোশ্চেনের প্যাটার্নটা সেটা অল্প অল্প করে চেঞ্জ করে একটা সময় দেখা যায় যে 10 বছর পর দেখা যায় যে আচ্ছা কোশ্চেন প্যাটার্ন তো বেশ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু তুমি মনে করো যদি 2016, 17, 18 পরপর বছরগুলোর ট্রেন্ড যদি তুমি দেখো, তাহলে তুমি দেখবে যে কোশ্চেন প্যাটার্ন খুব বেশি চেঞ্জ হয় না। কোশ্চেন প্যাটার্ন কাছাকাছি থাকে, তবে অল্প অল্প সামান্য সামান্য চেঞ্জ হয়। এবং এই চেঞ্জটা আমরা মূলত বুঝতে পারি মনে করো 2010 সালের আর 2020 সালের প্রশ্ন দেখলে আমরা বুঝবো হায় আল্লাহ 2010 সালের পরীক্ষা এরকম হতো আর 2020 সালের পরীক্ষা এরকম হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে ডেপুটেরিয়ান, ডেপুটেরিয়ানের বাংলা হচ্ছে প্রেষণা। ওয়াক আউট, খুব সংসদীয় কয়েকটা শব্দ কিন্তু এই এই যে চট্টগ্রাম বোর্ড 2016-তে দেওয়া হয়েছে। ওয়াক আউট শব্দটার মানে কি বলো? ওয়াক আউট।
আচ্ছা, ওয়াকআউট শব্দটার মানে হচ্ছে বাইর হয়ে যাওয়া। তার মানে সংসদে মনে করো একটা দল, একটা রাজনৈতিক দল অন্য একটা রাজনৈতিক দলের কোনো কথা বা কর্মকাণ্ড বা আচরণে যদি খুশি না থাকে, দেখা যায় যে তারা ওয়াকআউট করে, তার মানে হচ্ছে সংসদ থেকে বের হয়ে যায়। ঠিক আছে, আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে ওয়াক ওভার। ওয়াক ওভার মানে হচ্ছে নাই আসা। তার মানে হচ্ছে একটা জিনিস হচ্ছে আমি মনে করো সংসদে ছিলাম, মানে মনে করো আমাকে, আমি ক্লাসে ছিলাম, ঠিক আছে, ক্লাসে ছিলাম, এখন আমাকে টিচার বকা দিছে, বলছে যে কান ধরে দাঁড়া, বেঞ্চের উপর দাঁড়া। ঠিক আছে, আমি যদি ওয়াক আউট করি দ্যাট মিনস হচ্ছে আমি বের হয়ে গেলাম। আর ওয়াক ওভার মানে হচ্ছে আমার যাওয়ার কথা, আমি যাই নাই, মানে মনে করো আমি ক্লাসে যাই নাই, সংসদে যে সংসদ সদস্যদের আসার কথা তারা সংসদে আসেনি নাই, এটাকে বলা হয় ওয়াক ওভার। ঠিক আছে, তারপরে লিয়েন শব্দটার মানে কি আগেও দেখেছি আমরা, লিয়েনের মানে হচ্ছে পূর্ব শর্ত। লিয়েন শব্দটার মানে হচ্ছে পূর্ব শর্ত। আচ্ছা, তারপরে ওথ। ওথ কিন্তু অনেকেরই নিতে হয়, পেশাগত জীবনে ডাক্তারদের নিতে হয়, তারপর হচ্ছে আমরা ছোটবেলায় যখন পিটি করতাম তখন আমরা এই শপথটা কিন্তু নিতাম যে আমরা ভালো মানুষ হয়ে চলবো, দুষ্টুমি করবো না, এইসব আর কি ব্যাপার স্যাপার। তারপর রেভিনিউ। রেভিনিউ খুবই ব্যবসায়িক একটা শব্দ, তোমরা যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে কোনো জায়গায় চাকরি করতে গেলে অবশ্যই অবশ্যই যে কথাটা প্রতিনিয়ত শুনবা সেটা হচ্ছে রেভিনিউ। ঠিক আছে, রেভিনিউ শব্দটার মানে কি বলো? সিনথিয়া বলছে রাজস্ব, জেরিন বলছে রাজস্ব, তনয় তামজিদ বলছে আয়। দেখি, এটা সঠিক উত্তর হচ্ছে রেভিনিউ, রাজস্ব। বাট এটাকে কিন্তু ব্যবসায়িকভাবে যখন বলা হয় তখন এটাকে আয়ও বলা যেতে পারে, কারণ হচ্ছে আমি তোদেরকে বোঝাই অ্যাকচুয়ালি রেভিনিউটা কিভাবে বলা হয়। ওকে, সো দ্য থিং ইজ, রেভিনিউ আয় বলা হয় কখন, মনে করো যে একটা কোম্পানি যদি 100 টাকার প্রোডাক্ট বিক্রি করে, ঠিক আছে, মানে মনে করো 100 টাকার খাবার যদি বিক্রি করে, বা মনে করো 100 টাকার যদি সাবান বিক্রি করে, শ্যাম্পু বিক্রি করে, তাহলে আমরা বলতে পারি যে কোম্পানিটার রেভিনিউ 100 টাকা। ঠিক আছে, 100 টাকা সে বিক্রি করেছে। রেভিনিউ আর প্রফিট কিন্তু একই না, তার মানে সে 100 টাকার জিনিসপত্র বিক্রি করেছে, সেখানে 100 টাকাই তো তার লাভ না, এখানে তার উৎপাদন খরচ আছে, তার মার্কেটিং খরচ আছে, তারপর তার এইচআর কস্ট আছে, বিভিন্ন রকম খরচ খরচ সবকিছু বাদ দিয়ে ওই 100 টাকা পণ্য বিক্রির পরে যে টাকাটা থাকে সেটাই হচ্ছে প্রফিট। অর্থাৎ প্রফিটটা কম হয় আর রেভিনিউটা বেশি হয়। রেভিনিউ হচ্ছে একটা জিনিসের যে দাম সেটা, আর প্রফিট হচ্ছে ওই দামটা অর্জন করার জন্য আর বাকি সব কিছু বাদ দিয়ে, সকল খরচ বাদ দিয়ে যত টাকা থাকে সেটাকে আমরা বলতে পারি প্রফিট। তারপরে দেখি, এরপরে আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্ট। এরপরে আমরা দেখতে পাচ্ছি কন্ডাক্ট, এর মানে হচ্ছে আচরণ। এজেন্ডা মানে হচ্ছে আলোচ্য সূচি। তোমাদের ক্লাস পার্টিসিপেশন তো এত কমতে কমতে এত কমেছে যে আসলে বলার ভাষা নাই আর। ঠিক আছে, একটু ক্লাসে যদি মনোযোগ না দাও, ক্লাসে যদি তোমরা পার্টিসিপেট না করো, বন্ধুদের জন্য, বন্ধুদের যদি ডেকে না আনো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখি সাবসিডি মানে কি আমি জানি, ভর্তুকি। আচ্ছা, এখানে সহায়কও বলা হচ্ছে, বাট আমরা ভর্তুকি শব্দটা যেহেতু শিখেছি এটাই এখানে লিখি। তারপরে ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্টের মানে হচ্ছে পাণ্ডুলিপি। একটা বই ছাপানোর আগে যখন লেখক একটা কপি লিখে দেন, মেইন যে কপিটা যেটাতে লেখক লিখেছেন, মানে টাইপ করা না, লেখক যে পোর্শনটা লিখেছেন সেটাকে আমরা বলি ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি বা পাণ্ডুলিপি। এরপরের যেটা শব্দ সেটা হচ্ছে বেইল, একটু আগেই আমরা শিখে ফেলেছি। সেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ, এটা বল এসেছে কেন, এটা তো জামিন হবে, ভুলে ভুলে, জীবনটাই ভুল। তারপরে ভেহিকেল, এই শব্দটার উচ্চারণ হচ্ছে ভেহিকেল, ভেহিকেল না, এই শব্দটার উচ্চারণ হচ্ছে ভেহিকেল, ভেহিকেল। এখন ভেহিকেল শব্দটার মানে কি বলো? মেহেদি হাসান বলছে যানবাহন, সিনথিয়া যানবাহন বলছে, টিনা যানবাহন বলছে, বান্না যানবাহন, জয় বলছে যানবাহন, জেরিন জেরিন বলছে যান।
না, এখানে যান, সোনা ময়না পাখি এগুলো হবে না, এটা যানবাহন হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটার উত্তর হচ্ছে যানবাহন। তারপরে এইট, বলো এবার এইট শব্দটার মানে কি? এইট শব্দটার মানে কি বলো তো দেখি। আল্লাহ, মাত্র 18 জন বসে ক্লাস করছো? আচ্ছা, একজন বলছে, সিনথিয়া বলছে চিকিৎসা, ফেরদৌসি বলছে সাহায্য, জয়ী চিকিৎসা বলছে, মেহেদি হাসান সাহায্য বলছে। এই শব্দটার মানে হচ্ছে সাহায্য। ডিড, ডিড মানে কি বলো তো দেখি। ডিড শব্দটার মানে কি? ডিড শব্দটার মানে হচ্ছে, তোমরা যদি না পারো উত্তর বলে দেই আমি, দলিল। এই জমির ডিড আমার কাছে, তার মানে এই জমির ডিড আমার কাছে। ভিশন, ভিশন শব্দটার মানে কি? ভিশন টিভি ফ্রিজ ওভেন না কিন্তু। এই শব্দটার মানে কি? ভিশন মানে কি? জয়ী বলছে কর্ম, খানাজমল বলছে কর্ম, টিনা বলছে চুক্তি। আচ্ছা, টিনা ভিশন বলছে হচ্ছে দৃষ্টি। হ্যাঁ, ভিশন বলতে দৃষ্টি বা কল্পনা বোঝায়, মানে হচ্ছে ভিশন বলতে মূলত বোঝানো হয়, মূলত আক্ষরিক অর্থ না, ব্যবহারিক অর্থ হচ্ছে যে তার ভিশন ভালো, তার মানে কিন্তু এই না যে তার দৃষ্টিশক্তি, চোখের পাওয়ার ভালো, তার মানে হচ্ছে সে সামনে কোন ঘটনাটা কিভাবে হবে এটা বুঝতে পারে। তার মানে অনেকটা ওই যে ওয়েদার ফোরকাস্ট বা হচ্ছে ইকোনমিক্যাল ফোরকাস্টের মতো আর কি, বুঝছো? যে সে আগে থেকেই বুঝে যাচ্ছে এই জিনিসটা এরকম হবে, ওই জিনিসটা ওরকম হবে, এটাকে বলে ভিশন। আচ্ছা, কপিরাইট আগেই পড়েছি, লেখক সত্য, তারপর হচ্ছে ভাইস চ্যান্সেলর, এটা কি বলতো দেখি। ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে তো ভাইস চ্যান্সেলর সম্পর্কে জানতেই হবে। আল জাকেরিয়া রাব্বি বলছে যে ভাইয়া চন্দ্রবিন্দুর ব্যবহারটা বলেন প্লিজ। চন্দ্রবিন্দুর ব্যবহার তো এই এই ক্লাসের সাথে রিলেভেন্ট না, বাট ছোট করে যদি বলি তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম যে চন্দ্রবিন্দু মূলত একটা একটা শব্দের যে উচ্চারণ সেটাকে একটু অনুনাসিক করে, তার মানে সেই শব্দটার উচ্চারণ তখন এই রকম ভাবে হয়, ঠিক আছে? এটাই মূলত চন্দ্রবিন্দুর উচ্চারণ। চন্দ্রবিন্দুর ব্যবহার, চন্দ্রবিন্দুর ব্যবহার আরেকটা হচ্ছে যে তার শব্দটার উপর যখন আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি তখন সেটাকে সম্মানিত বোঝায়, এছাড়া চন্দ্রবিন্দুর তেমন কোনো ব্যবহার আর কোথাও নাই। আচ্ছা, উপাচার্য। ওকে, লিজেন্ড, লিজেন্ড মানে কিংবদন্তি, আমরা আগেই জেনেছি, পড়েছি, পারবো। জোন, জোন মানে কি? ওই যে দেখা যায় অনেক সময় আমাদের ক্রাশটা আমাদেরকে ফ্রেন্ড জোনে ফেলে দেয়, এইবার বলো তোমরা জোন মানে কি? মেহেদি বলছে আশ্চর্য, না আশ্চর্য না তো। হ্যাঁ, জোন মানে কি বলো তো দেখি। ঋথিপাল বলছে অঞ্চল, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে অঞ্চল, এক্স্যাক্টলি। এরপরে আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 2016 প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি সিলেট বোর্ড 2016 প্রশ্ন, সার প্লাস। এইবার দেখি পারো কিনা। সার প্লাস। আচ্ছা, আমার বাসার আশেপাশে যেহেতু আজান দিচ্ছে, আমি আমার মাইকটা মিউট করি আর তোমাদেরকে হচ্ছে দেখাই। তোমরা অপশনগুলো, তোমরা এই যে উত্তরটা কমেন্টে লিখে জানাও যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে?
তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রিটি। আচ্ছা, উদ্বৃত্ত শব্দটার অর্থ অনেকে জানতে চেয়েছে। উদ্বৃত্ত শব্দটার মানে হচ্ছে অবশিষ্ট যা থাকে, তার মানে মনে করো তোমার আয় এবং তোমার ব্যয়, এক্ষেত্রে যদি দেখা যায় যে তোমার আয়ের চেয়ে তোমার ব্যয় কম, তার মানে হচ্ছে তোমার কাছে কিন্তু কিছু টাকা বাকি থেকে যাচ্ছে, কিছু কিছু টাকা সেভ থেকে যাচ্ছে। এই যে কিছু এক্সট্রা থাকা, এটাকেই মূলত উদ্বৃত্ত বলা হয়। ঠিক আছে, এটাকেই মূলত উদ্বৃত্ত বলা হয়। আচ্ছা, তারপরে এরপর আমরা দেখতে পাচ্ছি ট্রিটি। ট্রিটি মানে হচ্ছে সন্ধি। এরপর বুলেটিন, সংবাদ বুলেটিন। বলো, সংবাদ বুলেটিন, বুলেটিন মানে কি বলো? বুলেটিন শব্দটার অর্থ হচ্ছে জ্ঞাপন পত্র। তার মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু জ্ঞাপন করা হয়, জ্ঞাপন মানে হচ্ছে দেওয়া হয়। জ্ঞাপন বলতে এখানে তথ্য দেওয়া বা হচ্ছে সংবাদ প্রদান, সেটাই বোঝায়। তারপরে জিস্ট, GIST, জিস্ট। জিস্ট মানে কি? জেরিন বলছে আমি তো ভাবছিলাম যে ট্রিট দেওয়াকে ট্রিটি বলে। না না, একদমই না, ট্রিটি বলতে চুক্তি বোঝায়। এখন তোমরা আমাকে বলো যে জিস্ট মানে কি? হ্যাঁ, খান আজমল বলছে সার কথা। মেহেদি হাসান মূল বক্তব্য বলছে। জান্নাতুল ফেরদাউস মূল সার কথা বলছে। ঠিক আছে, আমরা দেখি জিস্ট মানে হচ্ছে সারমর্ম। হ্যাঁ, তোমাদের সবার উত্তরে কিন্তু ঠিক আছে। মানে হচ্ছে জিস্ট বলতে বোঝায় যে এই বিশাল যে একটা ক্লাস মনে করে নিচ্ছে, এটা সারমর্ম যদি আমি তোমাদেরকে দেই, সেটাই হচ্ছে জিস্ট। ঠিক আছে, তারপরে এনসাইক্লোপিডিয়া। এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। তার মানে যেখানে পৃথিবীর সকল তথ্য ভান্ডার সঞ্চিত থাকে, সেটাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া। তারপর হচ্ছে হিয়ারিং। আচ্ছা, জিটার নিচে চলে গেছে, এটা হিয়ারিং হবে। হিয়ারিং মানে কি বলো তো? হিয়ারিং এর মানে হচ্ছে শুনানি। তার মানে এটা মূলত আদালতের রায় যে হয় না, শুনানো হয় আর কি। আদালতের রায়টা মনে করো, রায় তো বিচারক ভদ্রলোক আগেই লিখে ফেলেছেন রায়, ঠিক আছে, কিন্তু এটা যখন সবাইকে শোনানো হয়, এটাকেই বলা হয় শুনানি বা হিয়ারিং। তারপরে কোঅর্ডিনেটর। হাই হাই, কো আর অর্ডিনেটর দুইটাতে চলে গেছে। এটা একটু ফিক্স করে দেই, দাঁড়াও। হুম, এইবার ঠিক আছে। কোঅর্ডিনেটর কি হবে এটা? কোঅর্ডিনেটর হচ্ছে সমন্বয়কারী। তারপরে ডাইনামিক। ডাইনামিক কি পারো? ডাইনামিক কি হবে? ঈশাদ সুলতানা জয়ী বলছে আদালতের রায়। হ্যাঁ ঠিক আছে, আদালতের রায়। ডাইনামিক কি হবে? ডাইনামিক ডাইনামিক বলতে গভীর বোঝায়। ঠিক আছে, এফিডেভিট আগেই বলেছি, হলফনামা। ক্যাটালগ, ক্যাটালগ হচ্ছে গ্রন্থ তালিকা। এটা মূলত আমরা পাই কোথায় গেলে? এটা মূলত আমরা পাই লাইব্রেরিতে গেলে। আর বিশ্ববিদ্যালয়ে উঠলে দেখবা যে এক্সটার্নাল একজন পরীক্ষক থাকে, তো তাকে বলা হয় কি জানো? এক্সটার্নাল মানে হচ্ছে বহিরাগত, মানে বাইরে থেকে আসছে, বুঝছো, এইরকম লোকজন। গ্রেড, গ্রেডের বাংলা কি বলো তো দেখি? গ্রেড জান্নাতুল ফেরদৌস নাজিয়া মেহরাজ প্রগতিশীল বলছো, কোনটা প্রগতিশীল এটা তো বুঝতে পারছি না। গ্রেড মানে প্রগতিশীল না তো। গ্রেড মানে হচ্ছে একটা পদমর্যাদা। ইমিগ্রেশন মানে কি আগেই পড়েছি, এটা হচ্ছে অভিবাসন। এটার মানে হচ্ছে অভিবাসন। ঠিক আছে, আচ্ছা। তো আজকের দিনের শেষ বোর্ডটা সলভ করি আজকের দিনে। এটা পর তোমাদেরকে ছুটি দিব, বাট তোমাদের একটা জিনিস দেখাই, এরপরেও আজকের এই লেকচার শিটটার সাথে এটা আরেকদিন পড়ানোর কোনো দরকার নাই, কারণ তোমরা মোটামুটি ধরতে পেরেছো যে কোন শব্দের অর্থগুলো কীরকম হবে। দেখো, এরপরে তোমাদের আছে হচ্ছে দিনাজপুর বোর্ড আছে, তারপর সিলেট বোর্ড আছে,
চট্টগ্রাম বোর্ড 2017, যশোর বোর্ড 2017, ঠিক আছে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড 2017, দিনাজপুর বোর্ড এরকম আছে আর কি, অভিন্ন বোর্ড 2018, এইরকম অনেকগুলো প্রশ্ন এসেছে। তো আমরা পড়েছি হচ্ছে সিলেট বোর্ড 2016 পর্যন্ত। এখন আমরা আজকে দিনের শেষ বোর্ডটা প্র্যাকটিস করব, বাট এরপরে তোমরা আবার নিজেরা এখান থেকে নিয়ে পড়বে, ঠিক আছে? এই স্লাইডটা দিয়ে দিলে তোমরা নিজেরা পড়বা। আচ্ছা, হ্যাঁ, কে কোন বোর্ডে আছো এটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে হ্যাঁ, এটা আমার বোর্ডের বড় ভাই আপুরা পরীক্ষা অ্যান্সার করেছিল, ওইটা আমার বোর্ডের বড় ভাই আপুরা পরীক্ষা অ্যান্সার করেছিল, এটা কিন্তু তোমরা লিখে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, দেখি। অ্যাক্টিং, অ্যাক্টিং এর মানে হচ্ছে ভারপ্রাপ্ত। অ্যাক্টিং ডিন মানে হচ্ছে ভারপ্রাপ্ত ডিন, অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর মানে হচ্ছে ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর, এইরকম আর কি। অ্যাক্টিং অফিসার মানে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে কপিরাইট আগেই শিখেছি, লেখক সত্য। ফাইল, ফাইলের মানেটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই জানি না আমরা। ফাইলের অর্থ হচ্ছে নথি। আচ্ছা, ওকে, আখি বলছে কুমিল্লা বোর্ড, খান আজমল বলছে সিলেট বোর্ড, ঠিক আছে। দেখি তারপরে এমবার্গো, আগেই অর্থটা জেনেছি, নিষেধাজ্ঞা। এক্সরে, রঞ্জন রশ্মি। ফ্যাক্ট, ফ্যাক্ট মানে হচ্ছে ঘটনা। আই ওয়াশ, আই ওয়াশ মানে হচ্ছে চোখে ধুলা দেওয়া বা ধোকা দেওয়া, ঠিক আছে, ধোকা। আচ্ছা, তারপরে ব্রোকার, ব্রোকার মানে কি দালাল? হ্যাঁ, তাই তো, ব্রোকার মানে হচ্ছে দালাল। ডোনেশন, ডোনেশন মানে হচ্ছে দান, কারণ ডোনার মানে দাতা আর ডোনেশন মানে হচ্ছে দান, ঠিক আছে। হোস্টেজ, হোস্টেজ মানে হচ্ছে জিম্মি। রিনিউ, রিনিউ মানে হচ্ছে পুনর্নবায়ন করা, ঠিক আছে, ওই যে প্লেয়ারদের কন্ট্রাক্ট রিনিউ করা হয় না, ওরকম মেসির যেমন কন্ট্রাক্টটা রিনিউ করা হয় নাই বার্সেলোনাতে, এইটাই হচ্ছে রিনিউ করা, এটাকে বলা হয় নবায়ন। সিগন্যাল, সিগন্যাল কি? সিগন্যাল হচ্ছে সংকেত, ট্রাফিক সিগন্যালের কথা তো আমরা সবাই জানি। ডেট, এই ডেট হচ্ছে উপাত্ত বোঝায়, ঠিক আছে, আমরা সহজ অর্থ দেই। অর্থ যদি কারেক্ট হয় তাহলে একদম এক্সাক্ট যেটা ডিকশনারিতে আছে সেটা না দিলেও কিন্তু হবে। আর বেইল মানে হচ্ছে কি? আমরা সবাই জানি জামিন। আচ্ছা, তো আজকের ক্লাসে মোটামুটি এটা দিয়ে শেষ, যেহেতু তোমাদের নামাজ আছে। মেহেদি হাসান লিখে জানিয়েছিল যে 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে, একদম মানে হি ওয়াজ অলমোস্ট মানে থ্রেটেনিং মি যে 10 মিনিটের মধ্যে কিন্তু ক্লাস শেষ করতে হবে ওস্তাদ, নাহলে কিন্তু খবর আছে। যাই হোক, জোকস অ্যাপার্ট, নো ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমরা মোটামুটি আজকে কয়েকটা বোর্ড সলভ করেছি এবং বাকি বোর্ডগুলোও তোমাদের এই লেকচার শিটের সাথে তোমরা পেয়ে যাবা। তোমরা ওগুলো সলভ করলে তোমাদের খুব কমই এরকম শব্দ তোমরা পাবা পরীক্ষায় যেগুলো কিনা এই যে ওভারঅল কন্টেন্ট ব্যাংকটা আছে সেটার বাইরে থেকে এসেছে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাই যে কেন কেন এক এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করা অনেক ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দেখো, এইখানে কপিরাইট এই শব্দটা আমরা আগে সলভ করেছি, এমবার্গো, এক্সরে, ঠিক আছে, তারপর হচ্ছে হোস্টেজ, ডোনেশন, ঠিক আছে, বেইল, কতগুলো শব্দ, মানে এখানে 1 2 3 4 5 6 7, 7 দুগুণে 14টা শব্দ এসেছে পারিভাষিক শব্দ, তার মধ্যে অলমোস্ট 50% আমরা আগের বোর্ডগুলোতেই অন্য বোর্ড কোশ্চেনগুলোতেই পেয়ে গেছি, ঠিক আছে। এটা ক্লিয়ারলি ডিক্টেটস যে আমরা যদি বেশি বেশি বোর্ড প্রশ্নগুলো সলভ করি তাহলে কিন্তু আমাদের আপকামিং বোর্ড প্রশ্নে যেই অংশগুলো আসবে, যেই শব্দগুলো আসবে বা যেই প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা পারবো। অর্থাৎ পূর্ববর্তী বছরের প্রশ্নগুলো সলভ করা আগত বছরের বা সামনে আসছে এরকম বছরের প্রশ্ন কমন পেতে বা ভালো করতে অনেক বেশি সহায়ক, ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসটাতে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে থাকার জন্য। তবে আবারও বলছি, এটা খুবই হতাশাজনক যে আমাদের ওভারঅল ক্লাস পার্টিসিপেশন অনেক কম। এই মুহূর্তে আমাদের এই ক্লাসটা মাত্র 20 জন দেখছে। মাত্র 20 জন যদি স্টুডেন্ট হয় তাহলে তো আমরা অ্যাকচুয়ালি অফলাইনেই ক্লাস নিতে পারি। দেখা যায় যে অফলাইন ক্লাসে এর চেয়ে বেশি মানুষজন হয়, ঠিক আছে। যাই হোক, তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবে যে আমাদের ক্লাস কিন্তু চমৎকার গতিতে এগিয়ে চলছে এবং আমরা কিন্তু পরবর্তীতে তোমরা যদি বলো ভাইয়া ওইটা আমি ছিলাম না, ওইটা বুঝি নাই, আমার এইটা নিয়ে প্রশ্ন ছিল, ওইটা নিয়ে প্রশ্ন ছিল, তাহলে কিন্তু ওইখানে আমাদের রেসপন্স করার সুযোগটা অনেক কম যদি তোমরা এখন ঠিকঠাক মতো ক্লাসটা না করো। আর দেখা যাচ্ছে যে তোমরা যদি নিজেরা শেষ করতে চাও তাহলে দেখা যায় অনেক সময় বাংলা এমন একটা সাবজেক্ট যে এখানে আলাদা করে নিজ থেকে নজর দেওয়া, মনোযোগ দেওয়া, সময় দেওয়াটা খুবই কঠিন। কারণ হচ্ছে আমাদের অন্যান্য সাবজেক্টের অনেক প্রেশার এটার উপর
থাকে, ঠিক আছে? এই কারণে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যখন এই যে আমাদের কোর্সে যখন বাংলাটা পড়ানো হচ্ছে তার সাথে সাথে একদম খুব মনোযোগ দিতে হবে বলছি না, একদম সারাদিন বাংলা পড়তে হবে বলছি না, হালকার উপর ঝাপসা পড়ো, দ্যাটস ফাইন। তোমরা হচ্ছে একটু ক্লাসের সাথে থাকো, ক্লাসটা যখন এগুচ্ছে তোমরা তখন অ্যাটলিস্ট আইডিয়াটা বুঝবা, যাতে যখন পরীক্ষার আগে হলেও যখন তোমরা পড়বা তখন যাতে তোমাদের কাছে ওইটা বোল্ড ফ্রম দ্য ব্লু মনে না হয়, তোমাদের কাছে যাতে মনে না হয় যে জীবনে এটা তো প্রথম দেখলাম, এটা কি হায়াল, এটা বইতে ছিল নাকি, এটা সিলেবাসে ছিল নাকি, এরকম যাতে মনে না হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।